আচ্ছা, এরপরে কমপ্লিমেন্ট সামনে আমরা বলতেছিলাম, তো কোনটা তিনটে পাথওয়ে আছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের। ক্লাসিক্যাল পাথওয়েতে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের মাধ্যমে এটা অ্যাক্টিভেশন হয়। এছাড়া অল্টারনেটিভ পাথওয়ে আছে, সেগুলোতে এন্ডোটক্সিন হতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এছাড়া টেকোইক অ্যাসিড, ভাইরাল এনভেলপ, ইস্ট এবং ফাঙ্গাল সিনেক এগুলো দিয়ে অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেশন হয়। আর ল্যাকটিন পাথওয়ে আছে একটা, সেটা হলো সেল সারফেস অফ দ্য কার্বোহাইড্রেট ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। যেমন তিনটে ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া আর কি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এবং ক্লেবসিয়ালা, এই তিনটা ব্যাকটেরিয়া তে যে কার্বোহাইড্রেট আছে সেই কার্বোহাইড্রেট থেকে যেই কার্বোহাইড্রেটের সংস্পর্শ পেলে আর কি, সেই কার্বোহাইড্রেট দিয়ে অ্যাক্টিভেশন হলো ল্যাকটিন পাথওয়ে আর কি। এবার ফাংশনগুলো, এই যে গুরুত্বপূর্ণ ফাংশন, অপশনাইজেশন করে কারা কারা, C3b এবং C3b এবং C3bi। ক্যামোটেক্সিস করে কারা কারা, আচ্ছা এগুলির একটু অপশনাইজেশন কি, ক্যামোটেক্সিস কি, এগুলো ইনফ্লামেশন পড়লে ক্লিয়ার হবে, আজকেই আমরা বলবো অপশনাইজেশন কি, ক্যামোটেক্সিস কি। ক্যামোটেক্সিস হলো একটা WBC বা একটা ম্যাক্রোফেজ যখন ভেসেল ওয়াল থেকে বের হয়ে যে জায়গায় ইনজুরি সেইখানে চলে যাচ্ছে, এই যে চলনটা, সেই চলনটার নাম হলো ক্যামোটেক্সিস। তো এই কমপ্লিমেন্টগুলো C3a C5b ক্যামোটেক্সিসে সাহায্য করে। আর অপশনাইজেশন মানে হলো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বডির ভিতরে ঢুকলো, সেইটাকে ম্যাক্রোফেজ যাতে খায় সেই জন্য ওইটাকে একটু মুখরোচক করা হয়। এই মুখরোচক করাটার নামই হলো অপশনাইজেশন, ওটাকে চারদিক থেকে ঘিরে ধরা হয়। সো ঘিরে ধরে হলো C3b C3bi, তাহলে ওইটার এই যে মুখরোচক হলো, এখন ম্যাক্রোফেজ তাকে খাইতে আসবে, এইটাই হলো অপশনাইজেশন। তো এই দুটো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এছাড়া হলো অপশনিন কারা কারা, এখানে কিছু অপশনিনের আলাদা নামও দেওয়া আছে। কালেকটিন কার্বোহাইড্রেট প্রোটিন, ল্যাকটিন অফ দ্য প্লাজমা, এছাড়া FC ফ্র্যাগমেন্ট অফ দ্য ইমিউনোগ্লোবিন G, এগুলো। ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায় কারা কারা, C3b C5a। এছাড়া একুট ফেস প্রোটিনগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা প্রশ্ন আসে একুট ফেস প্রোটিনের নাম। ট্রান্সফেরিন, ফেরিটিন, ল্যাক্টোফেরিন 5, এটা আমাদের FCPS খুবই গুরুত্বপূর্ণ। MRCSও পরীক্ষা আছে। মানন বাইন্ডিং প্রোটিন CRP, লাইপোপলিস্যাকারাইড, এটা পরীক্ষা আসে। এছাড়া কোন কোন ডিজিজে লো কমপ্লিমেন্ট লেভেল পাওয়া যায়, হ্যাঁ, SLE, মেসেঞ্জার সেল গ্লোমেরুলোনেফ্রাইটিস, ইমিউনোগ্লোবিন E ইনফেক্টিভ, মানে কী বলতেছি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। তারপরে হলো সোরিয়াটিক, এইটা হলো পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, আর এটা হলো ক্রায়োগ্লোবিনুমিয়া। এগুলো ESR বাড়ে কিন্তু CRP লেভেল নর্মাল থাকে কোন কোন ডিজিজ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু এই যে একুট ফেস প্রোটিন খুবই ভালো, গুরুত্বপূর্ণ আসে পরীক্ষায়। আচ্ছা, ইন্টারফেরন সম্বন্ধে বেশি কিছু পড়তে হবে না, এটা না পড়লেও চলবে আমাদের, যদিও চান যারা একটু পড়ে নেবেন। কোথা থেকে কমপ্লিমেন্ট তৈরি হয়, একবার রিডিং বললেই হবে। আচ্ছা, এই যে একটা বক্স, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ইমিউনোগ্লোবিন ইন্টারফেরন, বিভিন্ন ইন্টারফেরনের ফাংশন আর কি, ইন্টারফেরন আলফা, বিটা এবং গামা, কোথা থেকে কোনটা সেক্রেশন হয়, এটা একটু পড়ে নেবেন। আর কোনটার কী কাজ, একবার রিডিং মেরে নেবেন, আসে পরীক্ষা অনেক সময়। অটো ইমিউনিটি, এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু, আচ্ছা, অটো ইমিউনিটি কাকে বলতেছে, যখন নিজের বডিতে একটা ইমিউনোগ্লোবিন নিজের বডিতেই বডিরই কোনো সেলকে ধ্বংস করে দেয়, এইটাই হলো অটো ইমিউনিটি। আচ্ছা, কী কী অসুখ আছে সেগুলোর একটু নাম লাগে, যেমন কী বলে গুলেনবারি সিনড্রোম, এইটাতে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। এছাড়া এই যে অসুখগুলো কোনগুলো নিজেদের বডির, যেমন আমাদের কী বলে গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেখানে তারপরে হলো হার্টের ডিজিজও আছে, সেগুলোতে নিজের রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্গান স্পেসিফিক, যে SLE, জগরেন সিনড্রোম, এগুলো, এটা মেডিসিনের একটা বক্স, তবুও এটা একটু পড়ে রাখা ভালো যে কোন কোন ডিজিজগুলো আমাদের নিজের বডিতেই নিজের বডির সাবস্টেন্সের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো একটু নাম। এই ডায়াবেটিসও আছে তার মধ্যে অন্তর্গত, সো এগুলো একটু রিডিং। আর কোন কোন কারণে কোন কোন কারণে মানুষের ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হয়, ফিজিওলজিক্যাল কিছু, যেমন বয়স বাড়লে হয়, প্রিমেচুর বেবির হয় ইমিউনোডেফিসিয়েন্সি, প্রেগনেন্সিতে ইনফেকশন, HIV, TB, মিজিলস, এগুলো ইমিউনোডেফিসিয়েন্সি হয় এই সময়। এছাড়া আয়ারটোজেন, স্টেরয়েড যদি বেশি দিন নেয়, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, স্টেম সেল ট্রান্সপ্লান্ট, রেডিয়েশন। এছাড়া মেলিগনেন্সি কিছু আছে, লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলো যদি হয় তখন মানুষের ইমিউনোডেফিসিয়েন্সি হয়। এছাড়া ম্যালনিউট্রিশন, ডায়াবেটিস মেলিটাস, জেনারেল ইনসাফিসিয়েন্সি, আয়রন, জিঙ্ক, এগুলোর ডেফিসিয়েন্সি। এছাড়া বার্ন এবং হাইপোস্প্লেনিজমে কী হয়, ইমিউনোডেফিসিয়েন্সি হয়। আচ্ছা, গ্রাফট ভার্সেস হোস্ট রিয়াকশন, এটার মানে এই নয় গ্রাফট ভার্সেস হোস্ট রিয়াকশন মানে যে রিয়াকশন হওয়া মানে গ্রাফট রিজেকশন হতে হবে, এরকম কিন্তু নয়। তবে রিজেকশন হোক বা না হোক, রিয়াকশনটা হতে পারে, এটাই হলো কথাবার্তা। এটা কীভাবে মানে কী কী করতে পারি আমরা,
এসে টি সেল কাউন্টে কমাইতে হবে। এছাড়া ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দিতে পারি। এছাড়া এগুলো দিয়ে আমরা কী করতে পারি, গ্রাফট ভার্সেস হোস্ট রিঅ্যাকশনটাকে মিনিমাইজ করতে পারি। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ নাম কিছু মনে রাখা ভালো, না পারলে নাই। এছাড়া টি সেল ইমিউনিটি কীভাবে অ্যান্টি লিম্ফোসাইট অ্যান্টিবডি দিতে পারি, তারপরে অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবুলিন, এগুলো ইউজ করে আমরা টি সেল কাউন্টটাকে কমাইতে পারি। আচ্ছা, কমপ্লিকেশন অফ ইমিউনোসাপ্রেশন যদি করি তাহলে কী কী কমপ্লিকেশন হবে, কিছু ওই যে টিউমার হবে, কিছু অপরচুনিস্টিক ইনফেকশন হবে, অর্থাৎ বডিতে যেসব জিনিস আমাদের নর্মালি আছে, যেসব ব্যাকটেরিয়া, সেগুলোই ইমিউনোসাপ্রেশন হলে প্যাথোলজিক্যাল কাজকর্ম শুরু করে দেবে। এই অ্যাভয়েড রিজেকশন, মানে গ্রাফট রিজেকশন করার জন্য কী কী আমরা ইনভেস্টিগেশন করবো, এই সেলে টাইপিং, এই সেলে অ্যান্টিবডি স্ক্রিনিং করবো, এছাড়া ডোনার রিসেপশন ক্রস মেসিং করবো, ডোনার রেসিপিয়েন্ট ক্রস মেসিং, ABO/RS টাইপিং করবো, ব্লাড গ্রুপিংও করতে হবে। আচ্ছা, এগুলো লাগবে না, অতটা লাগবে না। ইমিউনো ডেফিসিয়েন্সি প্রিভিলেজ সাইট, মানে যেগুলোতে ইমিউনোলজিক্যালি প্রিভিলেজ সাইট, অর্থাৎ এইসব জায়গায়, এই যে কর্নিয়া, অ্যান্টেরিয়র চেম্বার অফ দ্য আই, সেখানে এগুলো যদি ডোনেট করা যায় তাহলে এগুলো এই যে হয় না, ফেইলর কম হয় এবং এই সেলে টাইপিং লাগে না, অর্থাৎ MSc মিল করা লাগে না। এইটা কীভাবে প্রিভেন্ট করতে পারি আমরা, একটু আগে যেটা বললাম সেগুলো, এই সেলে টাইপিং করতে পারি, টি সেল রিমুভ করতে, টি সেলের কারণেই যেহেতু রিয়াকশনটা হয়, টি সেল আমরা রিমুভ করতে পারি। এছাড়া অ্যান্টি থাইমোসাইটিক গ্লোবিউলিন ড্রাগগুলো দিতে পারি, একটু আগে যেগুলো বললাম। এছাড়া সাইটোটক্সিক ড্রাগ ইউজ করতে পারি। কোন টিউমার এসকেপ ফ্রম ইমিউন সার্ভিলেন্স, এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না, একবার আপনারা দেখে নিতে পারেন। টিউমার ইমিউনিটিতে কাজ করে কী, এগুলো একটু দেখে নিতে পারেন। যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে বক্সটা, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবেই, যে কোনো সময় আসতে পারে। একুট রিজেকশন কতটুকু হয়, মিনিটস টু আওয়ারের মধ্যে। একুট ভাস্কুলার একুট রিজেকশন, এটা হলো হাইপার একুট রিজেকশন, আর হলো একুট রিজেকশন 5 থেকে 30 দিনের মধ্যে। তারপরে হলো একুট ভাস্কুলার রিঅ্যাকশনের কারণে রিজেকশন, আর একটা হলো একুট সেলুলার রিজেকশন 5 থেকে 30 দিন একই। তারপরে হলো ক্রনিক রিজেকশন 30 দিনের বেশি, এটা আমাদের সময় পরীক্ষা আসছিল। তাহলে কোনটা হাইপার একুট, মিনিট থেকে আওয়ার, আর একুট রিজেকশন সেলুলার হোক ভাস্কুলার হোক 5 থেকে 30 দিনের মধ্যে। ক্রনিক রিজেকশনের ডিউন হলো 30 দিনের উপরে। বিশেষ করে হাইপার একুটের থ্রোম্বোসিস এবং নেক্রোসিসের কারণে, একুট ভাস্কুলারটা হয় হলো ভাস্কুলাইটিসের কারণে, আর একুট সেলুলার রিজেকশনটা হলো সেলুলার ইনফিল্ট্রেশনের কারণে, আর ক্রনিক রিজেকশনটা হলো ফাইব্রোসিস কারণে, ফাইব্রোসিস এবং স্কেয়ারিংয়ের কারণে। এইটা এতটুকু করলেই হবে। আর এগুলো কোনটার জন্য কে দায়ী একটু পড়লে পড়বেন, কিন্তু টাইম আর এটা লাগে। হাইপার একুট রিজেকশন সম্বন্ধে এখানে আর 2-1 কথা বলা আছে, যারা পড়তেছেন পড়বেন। একুট রিজেকশন সম্বন্ধে 2-1 কথা বলা আছে, পড়তে হলে বলেন। আচ্ছা, এরপরে এসে আমরা ইনফ্লামেশন সম্বন্ধে পড়াশোনা হলো একুট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশনের। এটা একটা বক্স রবিনসের, সেটা একটু লাগবে। এটা নিউট্রোফিল সেল, এখানে মেনলি এখানে সেলগুলোর নাম বিশেষ করে লাগবে আর কি। আর ক্রনিক ইনফ্লামেশনে এই যে টিস্যু রিপেয়ারটা হয় সিভিয়ার এবং প্রোগ্রেসিভ, এইটা লাগে। আর সিস্টেমিক রেসপন্স এবং লোকাল রেসপন্সটা প্রমিনেন্ট হয়, বিশেষ করে এই যে সেলটা পরীক্ষায় আসে, নিউট্রোফিল হলো একুট ইনফ্লামেটরি সেল, এটা কিন্তু পরীক্ষায় আসে, SB হিসাবে আছে। একুট ইনফ্লামেশনের কতগুলো আছে আর কি, স্টেজ আছে, ইভেন্টস আছে। ভাস্কুলার এক্সুডেশন অফ ব্লাড কনস্টিটিউয়েন্ট, তারপরে হলো চেঞ্জেস ইন দ্য টিস্যু কম্পোনেন্ট। ভাস্কুলার চেঞ্জ কী হয়, ভাস্কুলার ক্যালিবার এবং ফ্লোতে কিছু চেঞ্জ হয়, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে। ভাস্কুলার ক্যালিবার এবং চেঞ্জ হয়, মানে প্রথমে ভ্যাসোকনস্ট্রিকশন, তারপর হয় ভ্যাসোডাইলেটেশন, আর ভ্যাসোডাইলেটেশন হওয়ার পরে সেখান থেকে লিউকোসাইট বের হয়ে চলে যায়। আর ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে, এইটাই হলো হলমার্ক অফ দ্য একুট ইনফ্লামেশন। SBতে প্রশ্ন আসে, হুইচ ওয়ান ইজ দ্য হলমার্ক অফ ভাস্কুলার কী বলে একুট ইনফ্লামেশন, অ্যান্সার হলো ভাস্কুলার পারমিবিলিটি। কী কী কারণে ভাস্কুলার পারমিবিলিটি বাড়তে পারে তার এখানে একটা বর্ণনা দেওয়া আছে। এপিথেলিয়াল গ্যাপ তৈরি হয়, সেখান থেকে হলো তৈরি হয়, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায়। এছাড়া এই যে এন্ডোথেলিয়াল ইনজুরি ডিরেক্ট হতে পারে, এছাড়া লিউকোসাইট মিডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি হতে পারে যে কোনো কারণে, সেটা থেকেই কিন্তু ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে। এছাড়া এই যে বার্ন, ইরিটেশন আছে, আলট্রাভায়োলেট রেডিয়েশন, এগুলোর কারণে। আচ্ছা, 2 নম্বর হলো এক্সুডেশন অফ ব্লাড কনস্টিটিউশন। এক্সুডেশন অফ ব্লাড কনস্টিটিউশন মানে কি, গেল এক্সুডেশন অফ ব্লাড কনস্টিটিউশন, এটাও হলো ইভেন্ট অফ ইনফ্লামেশন। কি হয়, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে,
এক্সুডেশনটা কেন হয়, ভাস্কুলার পারমিটিভিটি বাড়ার এটা পরীক্ষা আসে, হোয়াই এক্সুডেশন অকার, ভাস্কুলার পারমিটিভিটি বাড়ে। তো এক্সুডেশন মানে হলো ব্লাড ভিতর থেকে কনস্টিটিউয়েন্ট ভেসেলের বাইরে চলে যাবে, পারমিটিভিটি বাড়লেই বাড়ে। তারপর হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়লে বাড়ে। তারপরে হলো লার্জ মলিকুলার টিস্যু প্রোটিন যদি ব্রেকডাউন হয়। এছাড়া ফ্লুইডিটি অফ দ্য টিস্যু অ্যান্ড গ্রাউন্ড সাবস্টেন্স যদি বেশি হয়, ফ্লুইড যদি তৈরি হয় আর কি, ফ্লুইডিটি বাড়ে, যে সলিড থাকার কথা তাইলে বের হয়ে চলে যাবে। আর হলো বেনিফিশিয়াল এক্সুডেশনের কিছু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। এক্সুডেশন এবং এটার কিছু বেনিফিট আছে, কিছু হার্মফুল এফেক্ট আছে। এক্সুডেশন যে সেক্রেশনটা বের হয়ে গেলো, এটা ইরিটেন্ট সাবস্টেন্সকে কী করে, ডাইলিউট করে থাকে। এছাড়া সে যেখানে যা গেল এক্সুডেশনটা, সেখানে সে সেলকে নারিশ করে থাকে। এছাড়া কেমিক্যাল মেটেরিয়াল, অ্যান্টিবায়োটিক, এগুলোকে সে পরিবহন করতে সহায়তা করে। এছাড়া ফিব্রিন প্রডিউস হয়, সেই এটার সাথে পরিবহন হয়ে যায়, সেটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। এছাড়া ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে। আর হার্মফুল এফেক্ট কি, এরা স্প্লেন্ডিড মিডিয়া ফর ব্যাকটেরিয়াল গ্রোথ, এরা অ্যাডহেশনে, ফিব্রিন লিডস টু অ্যাডহেশনে সাহায্য করে, অ্যাডহেশন করে থাকে। কজেস পেইন, কেমিক্যাল মেডিয়েটর বাই ব্র্যাডিকেটিন এবং পোস্টাগ্ল্যান্ডিন। এই স্মিডি থেকে কিছু কথা বলছি, ওগুলো না পড়লে এইটা পড়লে হবে। এক্সুডেট থেকে প্রশ্ন আসে, এক্সুডেট এবং ট্রান্সুডেটের মধ্যে পার্থক্য আসে। নেসার, ইনফ্লামেটরি এডিমা, আর এটা নন ইনফ্লামেটরি এডিমা। কী কী কারণ আমরা সবই জানি, আর একবার পড়বেন। প্রোটিন কোনটাতে থাকে, 30-এর বেশি এক্সুডেট আর লেস দেন এত। আর প্রোটিন হলো প্লাজমার মতোই থাকে এক্সুডেটে, এখানে প্লাজমার থেকে এখানে অ্যালবুমিনে যেতটুকু যে অ্যালবুমিন থাকে এটা ট্রান্সুডেটে কিছুটা, কিন্তু প্রোটিন টাইপ হলো প্লাজমাতে যতটুকু থাকে এক্সুডেটে ততটুকু ওই সব প্রোটিনই থাকে। আর ফিব্রিন থাকে হলো এক্সুডেটে, আর এখানে থাকে না। সেল থাকে হলো এক্সুডেটে, বিভিন্ন ধরনের সেল এখানে থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকে সব বেশি। স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকে এটাতে, স্পেসিফিক গ্র্যাভিটি এটাতে কম থাকে। খুবই গুরুত্বপূর্ণ এফসিপিএস এর জন্য। এবার আসছি, এবার খুবই একটা কঠিন জিনিস। এটা একটা বক্স ইয়ের কি বলে, রবিনসের। আমি একটা হাতেও লিখছি, তো আপনারা এই বক্সটা থেকেই পড়বেন, না হাতে পড়লেও পড়তে হবে। টেবিল 3.4, প্রত্যেকটার কাজ কী খালি এটাই পড়তে হবে। হিস্টামিন, ভ্যাসোডাইলেটেশন, ইনক্রিজ ভাস্কুলার পারমিটিভিটি, এটা পরীক্ষা প্রশ্ন আসে এরকম। এরপরে আর একটা কথা বলি, এই যে এই বক্সটার এই পেজটা, এরপরে এখানে হিস্টামিন সেরোটোনিনের কিছু বক্তৃতা দেওয়া আছে, এই বক্তৃতাগুলো একটু পড়তে হবে। এখান থেকে একটা এসবি আসে, এই পৃষ্ঠাটা থেকেই আসে, প্রত্যেকবারই আসে। সো এখান থেকে এই যে হিস্টামিন আর সেরোটোনিন সম্বন্ধে, যে সেরোটোনিন এর নিচেই আছে হিস্টামিন, টেবল 3.4, হ্যাঁ, এই পেজটা একটু আপনারা পড়ে নেবেন। আর প্রত্যেকটার কাজ কি একটু করে লাগবে, খুবই কঠিন কিন্তু মনে রাখতে হবে। হিস্টামিন ভ্যাসোডাইলেশন করে, কোন সেল থেকে সেক্রেশন হয় সেটাও পরীক্ষা প্রশ্ন। প্রথমটা হিস্টামিন থেকেই আসে কিন্তু বেশি, প্রথমে যেহেতু আসে। এছাড়া পোস্টাগ্ল্যান্ডিন ভ্যাসোডাইলেশন করে, লিউকোট্রায়েন্স মাস্ট সেল থেকে সেক্রেশন হয়, ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায়। হ্যাঁ, এছাড়া যেমন এই যে কাইনিন্স হলো ভাস্কুলার পারমিটিভিটি বাড়ায় এবং স্মুথ মাসল সেল কন্ট্রাকশন করে, ভ্যাসোডাইল পেইন করে থাকে। পরীক্ষা আসে পেইন কোনটা করে, সো এই বক্সটা দয়া করে একটু পড়বেন। পরীক্ষা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হবেই। এছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো হলো এটা অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস বলি আমরা, অর্থাৎ অ্যারাকিডোনিক এই পেজটা, এই যে বক্স টেবল 3.5-এর উপরে রবিনসের একটা এরকম অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কীভাবে এই জিনিসগুলো তৈরি হলো, এই যে লিউকোট্রায়েন্স, লিপোক্সিন, এগুলো তার একটা বর্ণনা দেওয়া আছে। সো এই বর্ণনাটা লাগে না, কিন্তু এই যে লিউকোট্রায়েন্স, লিউকোনেস C4, D4, E4, লিপোক্সিন, এগুলো তৈরি হলো, এগুলোর কাজগুলো পরীক্ষা প্রশ্ন আসে। ভ্যাসোডাইলেশন কারা করে, এই যে ইউকোসানাইডস, অর্থাৎ এই যে এখানে যেগুলো তৈরি হলো, এখানে এক লাইপোক্সিজেনাস পাতে, সাইক্লোঅক্সিজেনাস পাতে, এটা এখানে আসে নাই। তো সেখান থেকে যে পোস্টাগ্ল্যান্ডিন E2, E1, E2 এবং D2 এবং I2, এগুলো ভ্যাসোডাইলেটেশন করে থাকে। এছাড়া ভ্যাসোকনস্ট্রিকশন কারা করে থাকে, থ্রম্বোক্সিন, A2, লিউকোট্রায়েন্স, এগুলো। এই বক্সটা একটু দয়া করে পড়বেন, কোনটার ফাংশন কী, পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে আর একটা বক্স, ইন্টারলিউকিনের ফাংশনগুলো আসে। ইন্টারলিউকিনের ফাংশনগুলো যা আসে পরীক্ষায়, সেই ইন্টারলিউকিনের ফাংশনগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়, তবু একবার রিডিং দেবেন, কিন্তু এই বক্সটা কখনই ছেড়ে দিয়ে না। আচ্ছা, এখানে এই যে রোল অফ ডিফারেন্ট মিডিয়েটরস আমি একটু ফাঁকা করে রাখছি। কেমোটেক্সিস করে কারা, যেহেতু আমরা একটু ফিভার করে কারা, এছাড়া মেডিয়েটরস, ডিফারেন্ট রিয়াকশন অফ দ্য ইনফ্লামেশন হেন বলছি, কিন্তু তারপরেই এখানে আমি একটু লিখে দিচ্ছি যে রবিনস 86 পেজে একটা আছে আর কি, 90 পেজে একটা বক্স আছে, সেই বক্সটা থেকে আপনারা পড়ে নেবেন, এরকমটা বলছি। তো সবগুলো পড়তে হবে না, ওখানে এই যে ক্যামোটেক্সিস মানে প্রত্যেকটার কী কী কাজ, সেইটা পেইন, টিস্যু ইডিমা, ফিভার, এগুলো কারা করে তাদের একটা নাম আছে। তো এইটা আগে পড়েন, ক্যামোটেক্সিস কারা করে, C3, C4, লিউকোট্রায়েন্স, B4, এই যে এই কটা জিনিস ক্যামোটেক্সিস করে। হ্যাঁ, পেইন কারা করে, ফিভার করে, এটার একটা বক্স ওখানে দেওয়া আছে, একটু এই বইটা থেকে দেখে নেবেন। তবে ক্যামোটেক্সিসটা কখনোই ভোলা যাবে না আর কি।
ফ্যাগোসাইটোসিস, হোয়াট আর দ্য স্টেপ অফ ফ্যাগোসাইটোসিস? রিকগনিশন, অ্যাটাচমেন্ট, ইনকামিনেন্ট, কিলিং। এই যে কিলিং করবে, কিলিং অ্যান্ড ডিগ্রেডেশন, এটা দুইটা প্রসেস, অক্সিজেন ডিপেন্ডেন্ট, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। হাইড্রোজেন পারঅক্সাইড আর হলো হাইড্রোজেন পারঅক্সাইড কী বলে, এমপিও মাইলো পারঅক্সাইড, এই হাইড্রোজেন পারঅক্সাইড মেডিয়েটেড দিয়েই, মেডিয়েটরসগুলো দিয়েই অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসে এমপিও মাইলো পারঅক্সাইড, এমপিও হ্যালাইড সিস্টেম, এমপিও মাইলো পারঅক্সাইড সিস্টেম, এগুলো হাইপোক্লোরাস, এছাড়া হাইপোক্লোরাইট, এই কিছু মেডিয়েটার্স আছে, এগুলো দিয়ে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং হয়। তো পরীক্ষার প্রশ্ন হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিংয়ের উদাহরণ কোনটা? এমপিও মাইলো পারঅক্সাইড, এমপিও হ্যালাইড, এগুলো সবগুলোই কিন্তু। যেমন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কোনগুলো, এটাও পরীক্ষায় আসে, H2O2, OS মাইনাস এবং O2 মাইনাস। আর অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কোনগুলো, সেগুলোর পরীক্ষার প্রশ্ন আছে। যেমন ব্যাকটেরিয়াল পারমিটিভিটি ইনক্রিজিং প্রোটিন, সেটা অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং ডিগ্রেডেশন করে থাকে। এছাড়া লাইসোসোম, ল্যাক্টোফেরিন, মেজর বেসিক প্রোটিন, ডিফেন্সিন, ইলাস্টিক ক্যাথেপসিন, এছাড়া ব্যাকটেরিয়াল পারমিটিভিটি ইনক্রিজিং প্রোটিন, এগুলোই অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট পাথওয়েতে কিলিং করে থাকে। এইগুলোর উদাহরণগুলো নামসহ পরীক্ষায় প্রশ্ন আসে। ক্রনিক ইনফ্লামেশন সম্বন্ধে আমাদের বেশি কিছু পড়তে হয় না, শুধুমাত্র এই যে গ্রানুলোমাটাস ডিজিজ কোনগুলো, তিনটা থাকে আর কি। আচ্ছা, এই যে মনোনিউক্লিয়ার সেল কিন্তু ক্রনিক ইনফ্লামেশনে থাকে, অ্যাটেম অফ হিলিং এবং ডিস্ট্রাকশন একসাথে হয়, এই জন্যই ওইটার নাম হলো ক্রনিক ইনফ্লামেশন। আর হলমার্ক কোনটা? অ্যানজিওজেনেসিস। পরীক্ষা কিন্তু প্রশ্ন একবার রিডিং দিবেন এগুলো। আর গ্রানুলোমা, এটা একটু রবিনসের বক্স, এখানে যা আছে একটা অক্ষরও আপনারা বাদ দেওয়া যাবে না। কোনগুলো গ্রানুলোমাটাস ডিজিজ, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই। ব্যাকটেরিয়াল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, প্যারাসাইটিক ডিজিজ, তাছাড়া ইনঅর্গানিক কজ কী কী, এই যে সবগুলো এটা মুখস্থই করতে হবে, মুখস্থ করে ফেলবে, কোনো কথাবার্তা নেই। আর এছাড়া গ্রানুলোমার মধ্যে কী কী থাকে সেটা একটু লাগে। এপিথেলয়েড সেল থাকে, তারপরে ম্যাক্রো অ্যাক্টিভ, এপিথেলয়েড সেল তো হলো অ্যাক্টিভ ম্যাক্রোফেজ আর কি, সেইটাই। এছাড়া জায়ান্ট সেল থাকে, প্লাজমা সেল থাকে, এছাড়া থাকে হলো কেজিয়েশন, নেক্রোসিস, এগুলো থাকে। তো এগুলো কিন্তু একটু পড়তে হবে, এই যে গ্রানুলোমার মধ্যে কী কী কম্পোজিশন থাকে। আর এই কটা দয়া করে সব কটা ডিজিজের নাম একটু পড়বেন। এছাড়া জায়ান্ট সেল, কোন ধরনের জায়ান্ট সেল কোথায় থাকে, এই যেমন ল্যাংহ্যান্স টাইপ জায়ান্ট সেল টিবিতে থাকে, ফরেন বডি জায়ান্ট সেল স্ট্যালক সিলিকা দিয়ে থাকে, এসব জায়ান্ট সেল রিউমেটিক ফিভার, এটার নামগুলো একটু দয়া করে পড়তে হবে। গ্রানুলেশন টিস্যুর একটা বর্ণনা এখানে দেওয়া আছে, এখান থেকে একবার প্রশ্ন হয়েছিল, এটা কী ধরনের টিস্যু, এটা ইমিউসিভ টিস্যু। তারপরে এখানে ফাইব্রোব্লাস্ট থাকে, ইনফ্লামেটরি সেল থাকে, এছাড়া এখানে পিঙ্ক হয়, সফট গ্রানুলার থাকে, এছাড়া হলো ইজি ব্লিড অন টাচ থাকে, এটাতে নার্ভ সাপ্লাই নাই। সো এই বর্ণনা গ্রানুলেশন টিস্যু একটু করে পড়ে নিবেন। টিবি গ্রানুলোমার একটু বর্ণনা এখানে দেওয়া আছে, একবার করে পড়ে নিতে পারেন। এই হলো ক্রনিক ইনফ্লামেশন। একটা ইনফ্লামেশনের ফেট কি, রিজলিউশন হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, এবং শেষে ক্রনিক ইনফ্লামেশনে চলে যেতে পারে। একুট ফেজ প্রোটিন সম্বন্ধে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একুট ফেজ থেকে প্রোটিনের একুট ফেজ রেসপন্স কিছু আছে, অর্থাৎ এই প্রোটিনগুলো বডিতে একুট ফেজ প্রোটিন, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন, আমরা একটু আগে একুট ফেজ প্রোটিন পড়ে আসছি কতগুলো নাম, সেই নামগুলো যে এই প্রোটিনগুলো বডিতে কিছু রেসপন্স করে, সেটা পরীক্ষা প্রশ্ন আছে। তা এগুলো তো সব পড়বই, তার সাথে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি সেটা বলবো। এখানে হলো এই যে ব্লাড প্রেশার এবং পালসের একটা ব্যাপার দেখাই আমি, এটা শকের মতো ফিচার কিন্তু করে না। শকের মধ্যে এই শক এখানে লেখা আছে, কিন্তু শকের মধ্যে আমরা কি জানি, এই ব্লাড প্রেশারটা কমে যায়, পালস বেড়ে যায়, কিন্তু এখানে হার্ট রেট বাড়ে, প্রেশারও বাড়ে, দুইটাই বাড়ে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর বাকি সবগুলো একবার রিডিং দেবেন। ফিভার, ইনক্রিজ স্লিপ, নিউট্রোফিলিক কাউন্ট বাড়ে, ডিক্রিজ অ্যাপেটাইট, শক, একুট ফেজ প্রোটিন বাড়ে, কোয়াগুলেশন ফাংশন হয়, হেন তেন হয়, এগুলো একবার করে রিডিং দেবেন, খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর একটু আগে আমরা যেগুলো বলছি যে একুট ফেজ রেসপন্স, একুট ফেজ প্রোটিন, সেগুলোর একটু নাম পরীক্ষায় লাগবে। আচ্ছা, একটু আগে আমি একটু দেখাইছিলাম ফিভার, তারপরে কি বলে ওগুলো একটু ফাঁকা রাখছিলাম, কেমোটেক্সিস, হেন তেন ওগুলো দিয়ে রাখছিলাম। এই যে ফিভার করে কারা কারা, ইন্টারলিউকিন, TNF1 এবং ইন্টারলিউকিন 1, এছাড়া লিউকোসাইটোসিস সিস্টেমিক এফেক্ট অফ ইনফ্লামেশনে ফিভার হয়। 2 নম্বরে হলো সি রিঅ্যাক্টিভ প্রোটিন প্রডিউস হয়। 3 নম্বর হলো লিউকোসাইটোসিস হয়। এছাড়া আরও কিছু এই যে সেপটিক শক হয়, সিভিয়ার ইনফেকশনে সেপটিক শক হয়। এই গোটা কথা সিস্টেমিক এফেক্ট অফ ইনফ্লামেশন হেডলাইন হিসেবে আছে। হুইচ ওয়ান ইজ দ্য নট সিস্টেমিক এফেক্ট অফ ইনফ্লামেশন? ফিভার, লিউকোসাইটোসিস, সি রিঅ্যাক্টিভ প্রোটিন প্রোডাকশন, এছাড়া সেপটিক শক, এই 4টা হলো অ্যান্সার। আচ্ছা, এছাড়া সিস্টেমিক এফেক্ট অফ ইনফ্লামেশন, এই যে এই বক্সটা, এইটা পড়লেই হয়ে যাবে, এটা জবিন্সের বক্স, তাহলে এটা না পড়লে হবে। এখানে সার্চ থেকে একটা প্রশ্ন, তো সার্চে থেকে কি হয় আমি বেলি ল্যাবের ইয়াতে দেখাই দিয়েছিলাম, এই যে এনি টু অফ এই দুটো। হ্যাঁ, হ্যালো স্যার, না আমি আসি, আমি একটু ক্লাস নিচ্ছি স্যার, আমি ফোন করতেছি আপনাকে স্পেস করে।
আচ্ছা, এই হলো সার্স। আচ্ছা, সার্সটা আমাদের ওই বই থেকে পড়লেই ভালো, আবার ক্রনিক ওই ইয়াটাই চলে আসছে। এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান এখানে যদি দেখা যাচ্ছে সেটা হাইপার সেন্সিটিভিটি নয়, এখানে লিউকোসাইট মেডিটেড ইনজুরি কিছু আছে, এগুলো পরিষ্কার প্রশ্ন আসে। লিউকোসাইট ইনডিউসড ইনজুরি আর কি, অর্থাৎ লিউকোসাইট আমাদের বডিতে কতগুলো ডিজিজ প্রডিউস করার জন্য দায়ী, সেগুলোর নাম লাগে। একুট ডিজিজ কী কী প্রডিউস করে লিউকোসাইট, এইভাবেই হেডলাইন দিয়ে প্রশ্ন আছে, লিউকোসাইট ইনডিউসড ইনজুরি এই ওষুধগুলোর নাম একদম মুখস্থ। ডিসঅর্ডার রেজাল্টিং ফ্রম ডিফেক্ট ইন দ্য লিউকোসাইট ফাংশন, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে একবার নাম। এটা আমাদের এফসিপিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, লিউকোসাইট ডিফেক্ট যদি হয় কোন কোন ডিজিজ হবে। একুয়ার ডিজিজ যেমন ডায়াবেটিস, সেপসিস, মেলিগনেন্সি, একদম ঢালা মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, একটু আগে আমি একটু খাতায় লেখায় দেখেছিলাম যে অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং। তো অক্সিজেন ডিপেন্ডেন্ট কিলিং কী কীভাবে হয় সেই কটার নাম, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং, ব্যাকটেরিয়াল পারমিটিভ ইনক্রিজিং প্রোটিন, কোন কোন প্রোটিনগুলো দেওয়া হয় সেটার নাম একটু করে মুখস্থ রাখবেন। ফ্যাক্টর এফেক্টিং ওন হিলিং একটা প্রশ্ন অবশ্যই হবে এফসিপিএসে, এই যে 1 নম্বর থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়তে হবে। কোন কোন ভিটামিন পরীক্ষায় প্রশ্ন আসে, এ, সি, ডি, জিঙ্ক, কপার ডেফিসিয়েন্সি হলে, এছাড়া অ্যানিমিয়া, ডায়াবেটিস, সিকেডি, মেলিগনেন্সি, স্টেরয়েড, এগুলোর কারণেও হলো ওন্ড হিলিং হ্যাম্পার হয়। সো রিডিং এবং ভালো করে এখান থেকে একটি প্রশ্ন এফসিপিএস হবে, আমি ওখানে লিখে রাখছি। এছাড়া পাসের মধ্যে কনস্টিটিউয়েন্ট কী কী, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, ট্রু ফলস করে আসে। এটা লিউকোসাইট থাকে, পাস সেল থাকে, এছাড়া লিভিং অর্গানিজম থাকে, এছাড়া নেক্রোটিক সেল থাকে, এক্সুডেড হ্যান, এগুলো সবগুলো একটু পড়তে পারে। ওভেন বোন, আচ্ছা এগুলো হলো ফ্যাক্টর হিলিং কোনগুলো, ফ্যাক্টর এফেক্টিং হিলিং। আচ্ছা, ওন্ড হিলিং ক্যান বি গভর্নড বাই। আচ্ছা, এখানে একটা কথা আছে কিনা দেখি, আলট্রাভায়োলেট রে, এই যে আলট্রাভায়োলেট রে ইনডিউস ওন্ড হিলিং, আলট্রাভায়োলেট রে পাইলে কিন্তু ওন্ড হিলিং ভালো হয়, ভিটামিন তৈরি হয় আলট্রাভায়োলেট রে পাইলে, ভিটামিন ডি সেই কারণে তৈরি হয়। এই এখান থেকে এতটুকু পড়া। এছাড়া এবার আসি আমরা সেলুলার রেসপন্স টু স্ট্রেস, টক্সিক ইনসাল্ট, অ্যাডাপ্টেশন, এগুলো আমরা জানি 3 ধরনের সেল আমাদের বডিতে আছে, এক ধরনের পার্মানেন্ট সেল, একটা স্টেবল সেল, একটা হলো লেবাল সেল। লেবাল সেল কন্টিনিউয়াসলি ডিভাইডিং হয়, যেমন এপিথেলিয়াল সেল। স্টেবল সেল সাধারণত রেপ্লিকেশন হয় না, কিন্তু সেগুলিকে যদি স্টিমুলেশন দেওয়া হয়, যেমন লিভার, একটা লিভার সাধারণত লিভার সেল বসে থাকে, কিন্তু আপনি যদি লিভার কেটে দেন অর্ধেক, তাড়াতাড়ি সেগুলো ডিফারেন্সিয়েশন হয়ে সেলগুলো মানে প্রলিফারেশন হয়ে ওই লিভারের বাকি অংশটা পূরণ করে নেবে, সেগুলোকে বলে স্টেবল সেল। আর যেগুলো সেল আর কোনো দিনও ডিভাইডেশন হবে না, সেগুলি হলো পার্মানেন্ট সেল। উদাহরণগুলো পরীক্ষা আসে, নিউরন, কার্ডিয়াক মাসল, স্কেলেটাল সেল পার্মানেন্ট, স্টেবল সেল কোনগুলো, এগুলো এক্সাম্পল, এবং লেবাইল সেল, এগুলো একবার মুখস্থ। এছাড়া সেলুলার রেসপন্স টু ইনজুরি কয় ধরনের আছে, সেলুলার অ্যাডাপ্টেশন আছে, সেল ইনজুরি আছে, ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন, ক্যালসিফিকেশন এবং এজিং। সেলুলার অ্যাডাপ্টেশন কী কী ধরনের, হাইপারট্রপি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রপি, মেটাপ্লাসিয়া। সেল ইনজুরি কয় ধরনের আছে, রিভার্সিবল, ইরিভার্সিবল। রিভার্সিবলের উদাহরণ কী কী, সেলুলার অ্যাডাপ্টেশন এবং ফ্যাটি ইফিসিয়েন্স। আর ইরিভার্সিবল হলো নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস, পরীক্ষায় প্রশ্ন আসে কোনগুলো রিভার্সিবল এবং কোনগুলো ইরিভার্সিবলের উদাহরণ। সেলুলার রেসপন্স ডিপেন্ডস অন, কোন ধরনের সেল ইনভলভ, কতটুকু ডিউরেশন অফ দ্য ইনজুরি হলো, নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন, সবগুলোর উপর ডিপেন্ড করে সেলুলার রেসপন্সটা বেশি হবে না কম হবে। প্রথমে আসি অ্যাট্রোফি। আমাদের বইয়ে যদি অ্যাট্রোফি সম্বন্ধে সিলেবাসে নাই, তবুও আমাদের একটু উদাহরণগুলো মনে রাখতে হবে। প্যাথোলজিক্যাল কোনগুলো, ইয়েগুলো যেমন ইউটেরাস আপনার পার্সুরেশনের পরে অ্যাট্রোফি হয়ে যায়, আর ফিজিওলজিক্যাল যেমন নটোকর্ড আমাদের অ্যাট্রোফি হয়ে যায়। এছাড়া প্যাথোলজিক্যাল অ্যাট্রোফি কিছু কিছু আছে, সেগুলো একটু মনে, যেমন ইনারভেশন কম হলে, পোলিওমাইলাইটিসে লোয়ার মোটর নিউরনে হাত পা শুকায় যায় অ্যাট্রোফি হওয়ার কারণে। মাসল যদি ইমোবিলাইজ করা হয় সেটাকে ডিজিউজ অ্যাট্রোফি আমরা বলি। তো এছাড়া এগুলো একটু উদাহরণগুলো মনে রাখতে হবে। হাইপারট্রোপিতে সেলের সাইজ বাড়ে, সেলের সংখ্যা বাড়ে না। হাইপারট্রোপি হয় পার্মানেন্ট সেলে, কারণ পার্মানেন্ট সেল কোনোদিন ডিভিশন হবে না, আর আদার সেলে অন্যান্য সেলগুলো হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া দুটোই হয়। তো এই উদাহরণ লাগবে, ইউটেরাসে হয়, ব্রেস্টে হয়, স্কেলেটাল মাসলে হয়। এবার এছাড়া লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি হয়। হাইপারপ্লাসিয়া এইটা সম্বন্ধে এই যে ডেফিনেশনগুলো একটু লাগবে, এটা আমাদের এফসিপিএসের সিলেবাসে আছে। এটা নাম্বার অফ দ্য সেল বাড়ে, মাইটোসিস বাড়ে, এখানে সিনথেসিস অফ দ্য ডিএনএ সিনথেসিস করতে সমর্থ আছে। এরা নেভার অকার ইন দ্য পার্মানেন্ট সেল, কারণ পার্মানেন্ট সেল কোনোদিনও বেশি সংখ্যায় হবে না, এটা সংখ্যায় বেশি হতে হবে। এছাড়া ফার্টাইল সয়েল ফর মেলিগনেন্ট অ্যান্ড প্রলিফারেশন। উদাহরণগুলো একটাও বাদ দেওয়া যাবে না, একদম আগাগোড়া সব পড়তে হবে। যেমন বিপিএস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া যা আছে একদম সব কটা, স্টেম সেল হাইপারপ্লাসিয়া, ইন হিমোলাইটিক অ্যানিমিয়া একদম 100% পড়বেন। এছাড়া ফিজিওলজিক্যালগুলোই পড়বেন। হাইপারপ্লাসিয়া ইনক্রিজ রিস্ক অফ মেলিগনেন্সি,
কোন কোন হাইপারপ্লাসিয়া হলে মেলিগনেন্সির চান্স বাড়ে, যেমন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ব্রেস্ট ডাক্টাল হাইপারপ্লাসিয়া, এগুলো। হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া দুইটাই হয় কোন কোন অর্গানে, একবার রেডিং দেবেন। মেটাপ্লাসিয়া মানে এক ধরনের সেল অন্য ধরনের সেলে চেঞ্জ হয়ে যাওয়াটার নামই হলো মেটাপ্লাসিয়া। অর্থাৎ এটা একটা প্রিমেলিগনেন্ট কন্ডিশন কিন্তু, এবং এটা কিন্তু রিভার্সিবল, এটা কিন্তু ইরিভার্সিবল নয়। কী কারণে হয়? ক্রনিক ইরিটেশনের কারণে হতে পারে, ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, এছাড়া সাইটোকাইনের কারণে হতে পারে। সাইটগুলো সব মুখস্থ লাগবে, এবং বিশেষ করে এই যে স্কোমাস মেটাপ্লাসিয়ার অর্থ হলো অন্য সেল থেকে, যেমন কলামনার সেল থেকে স্কোমাস হওয়া, সেটা হলো স্কোমা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, এখানকার একটা লাইনও বাদ দেওয়া যাবে না। যেমন রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কলামনার এপিথেলিয়াম থেকে স্কোমাস এপিথেলিয়াম হয়, সেটা হলো স্কোমাস মেটাপ্লাসিয়ার একটা উদাহরণ। এই কলামনার মেটাপ্লাসিয়া কি? অন্য অন্য সেল থেকে, যেমন স্কোমাস সেল থেকে কলামনার সেল হয়। লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসে যদি বারবার গ্যাস্ট্রিক জার্জ, যেটাকে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ হয়, তাহলে লোয়ার এন্ডের অফ দ্য স্কোমাস সেলটা কলামনার সেলে পরিণত হয়, সেইটাই হলো কলামনার মেটাপ্লাসিয়া। সো এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার আসি রিভার্সিবল এবং ইরিভার্সিবল যে চেঞ্জ আছে। নিউক্লিয়ার চেঞ্জ ইরিভার্সিবলে কয়েকটা আছে, সেটার নাম হলো পাইকনোসিস। যদি কারো ম্যাট্রিক্স এফসিপিসি বই থেকে, ওখানেও আছে। এখানে এই নিউক্লিয়ার চেঞ্জ কী হয়? পাইকনোসিস অর্থাৎ নিউক্লিয়াস ছোটো হয়ে যায়। ক্যারিওরেক্সিস মানে নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টেশন হয়। ক্যারিওলাইসিস মানে নিউক্লিয়াসের যে ফ্র্যাগমেন্টেশন ওইটা একদম গলে যায়, নাই হয়ে যায়। মাইটোকন্ড্রিয়াতে সোয়েলিং হবে। মাইটোকন্ড্রিয়াতে টফুল্যান্ট অ্যামরফাস ডেন্সিটি, এক ধরনের মাইটোকন্ড্রিয়াতে এক ধরনের ডেন্সিটি তৈরি হয়, সেইটা, এই জিনিসটা মনে রাখতে হবে। এটা হলো ইরিভার্সিবল ইনজুরির এক্সাম্পল। ফ্রি রেডিক্যাল থেকে প্রশ্ন আসে। অক্সিজেন ড্রাইভ ফ্রি রেডিক্যাল কোনগুলি, কার্বন ড্রাইভ ফ্রি রেডিক্যাল কোনগুলো, নাইট্রোজেন ড্রাইভ ফ্রি রেডিক্যালের উদাহরণগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। তো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সোর্সগুলো একবার। 2 নম্বর হলো ফ্রি রেডিক্যাল কীভাবে রিমুভ করা যায়, বিশেষ করে এই যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনের বিভিন্ন পরীক্ষায়ও জিজ্ঞেস করা হয়। স্পন্টেনিয়াসলিও কিন্তু রিমুভ, এই পরীক্ষায় এরকম আমাদের এফসিপিসির পরীক্ষায় প্রশ্ন ছিল, এবং এই যে এখানে বিসিএস পরীক্ষায়ও আসে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কোনগুলি? এ, সিই, এছাড়া বিটা ক্যারোটিন, ফ্লাভিনয়েডস, এগুলো সব, এগুলো একবার করে দয়া করে পড়বেন। এনজাইম কিছু আছে, অক্সিজেন ডিসমিউটেজ, ক্যাটালেস, কী বলে, গ্লুটাথিয়ন প্যারক্সিডেস, এই এনজাইমগুলো হলো দিয়ে ফ্রি রেডিক্যাল রিমুভ হয়ে থাকে আর কি। সো একদম টানা ফ্রি রেডিক্যাল যতগুলো বললাম। আচ্ছা, এছাড়া আসি, এবার আসি ইডিমা কি, হাইপারেমিয়া, কনজেশন, থ্রোম্বোসিস। এই যে সম্বন্ধে একটু প্রশ্ন আর কি, কী বলে, হেমাটোলজিক্যাল কী লাগে সেটা বলতেছি। ইডিমাতে কী হয়? অসমোটিক প্রেশার যদি বেশি হয়, প্লাজমা প্রোটিন যদি কমে যায়, হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেড়ে যায়, সেটাই ইডিমা। তো এটা থেকে বেশি কিছু আসে না। যেটা পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হলো এই যে হাইপারেমিয়া, এতটুকু পড়লেই হবে। এটা একটা অ্যাক্টিভ প্রসেস, যেখানে আর্টেরিওল ডাইলেটেশন হয়, তারপরে ব্লাড ফ্লো সেখানে বেড়ে যায়, তারপরে টিস্যুটা রেড হয়ে যায়। সেখানে কী কী হয়? ফেব্রাইল কন্ডিশন, ইনফ্লামেশন এবং এক্সারসাইজ, এইসব জায়গায় হাইপারেমিয়া হয়। সো মনে রাখতে হবে। আর এটা একটা পেসিভ প্রসেস, এটা ভেনাস রিটার্ন যদি ইম্পেয়ার হয়, তখন কনজেশন তৈরি হয়। যদি ডিঅক্সিজেনেশন ডিঅক্সিডেটেড ব্লাড ফ্রম টিস্যু ক্যাপিলারিতে যদি যাইতে না পারে, অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাডটা যদি ড্রেন হতে না পারে, সেখানেই রেডিশ ব্লু কালার তৈরি হয়, সেটার নাম হলো কনজেশন। তো বিভিন্ন কনজেশন বিভিন্ন জায়গায় যদি হয়, তার কিছু নাম আছে। যেমন লাংসের মধ্যে কনজেশন হলে সেটার নাম ব্রাউন ইনডিউশন অফ লাং। লিভারের মধ্যে হলে সেটার নাম নাটমেগ লিডার। যদি কনজেশন হয়, এছাড়া এই যে স্টেসিস ডার্মাটাইটিস হয় লেগের মধ্যে। এছাড়া কনজেস্টিভ স্প্লিনোমেগালি হয় যদি স্প্লিনিক কনজেশন হয়। আর সিডারো ব্লাস্টিক নোডিউল, এটাও একটা এক্সাম্পল অফ কনজেশন। থ্রোম্বোসিস কি? যে একটা সলিড মাস, সেমি সলিড মাস সার্কুলেশনে যেটা সার্কুলেশনের কনস্টিটিউয়েন্ট দিয়ে তৈরি হয়, সেইটাই হলো, অর্থাৎ ব্লাডের কনস্টিটিউয়েন্ট দিয়ে তৈরি হয়, সেটাই হলো থ্রোম্বোসিস। কী কারণে থ্রোম্বোসিস হয়? এন্ডোথেলিয়াল যদি ইনজুরি হয়, এছাড়া স্টেসিস বা টার্বুলেন্ট ফ্লো, এবং হাইপার কোয়াগুলেবল স্টেট, এই তিনটা হলো ভার্কোস্ট্রাইড বলা হয়। এন্ডোথেলিয়াল ইনজুরি, স্টেসিস অফ দ্য ব্লাড, এছাড়া ব্লাড যদি হয় হাইপার কোয়াগুলেবিলিটি, এই কোয়াগুলেবিলিটি। এছাড়া এন্ডোথেলিয়াল কী কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, এটা পরীক্ষা প্রশ্ন আছে। হাইপারটেনশন, টার্বুলেন্ট অফ দ্য ব্লাড ফ্লো, সিগারেট, এমআই, এছাড়া আলসারেটেড প্লাক, ট্রোমা টু দ্য ভেসেল। স্টেসিস কী কারণে হয়? অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, অ্যানিউরিজম, এমআই, ভালভুলার হার্ট ডিজিজ, হাইপার ভিসকোসিটি, সিকল সেল ডিজিজ। এছাড়া হাইপার কোয়াগুলার স্টেট কোনগুলো, এগুলো পরীক্ষায় অনেক বড় একটা বক্স দেওয়া আছে, এটা না পড়লেও হবে। এই কটা আপনারা পড়বেন, স্টেসিস এবং এন্ডোথেলিয়াল ইনজুরির কজ, ভার্কোস্ট্রাইডটা কাকে বলে।
আচ্ছা, এর দুই ধরনের থ্রোম্বাস আছে, আর্টেরিয়াল থ্রোম্বাস এবং ভ্রান্স থ্রোম্বাস, অর্থাৎ আর্টারি যে দিক দিয়ে চলতেছে আর্টেরিয়াল ব্লাড ফ্লো সেই দিক দিয়ে সেখানে যদি থ্রোম্বাসটা তৈরি সেটাই হলো আর্টেরিয়াল থ্রোম্বাস, আর ভেইনের মধ্যে যদি থ্রোম্বাস তৈরি হয় সেই দিক দিয়ে হলো ভেনাস থ্রোম্বাস। আচ্ছা, কোনখানে তৈরি হতে পারে? আচ্ছা, এটা অক্লুসিভ আর এটা হলো ফ্রিকুয়েন্টলি অক্লুসিভ, এটা ইনভেরিবলি মোর কোন ভেনাস থ্রোম্বোসিস অক্লুশন। আর্টেরিয়াল অক্লুশন করতে পারে না, কারণ এখানে প্রেশারটা বেশি থাকে, এখানে প্রেশারটা কম থাকার কারণে এটা অক্লুসিভ। কোথায় কোথায় হয় এটা একটু লাগবে, কম্পোজিশন একটু লাগবে, আর একটু করে বাকিগুলো পুরোটুকু একটু রিডিং দেবেন আপনারা। আচ্ছা, এখানে যেটা না বোঝা যেতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লাইন অফ জন প্রেজেন্ট পোস্টমর্টেম ক্লোডে লাইন অফ জন থাকে না। এইটা বোঝার মানে পোস্টমর্টেম একটা লাইন অফ জন নামে একটা জিনিস আছে, সেটা থাকে মানে পোস্টমর্টেম যখন করা হয়, পোস্টমর্টেম ক্লোড যে বের হয় সেইটাতে লাইন অফ জনটা থাকে না। তো লাইন অফ জন প্রেজেন্ট হলো আর্টিফিশিয়াল, এই কেবল আর্টারিয়াল ইয়াতে আর কি, থ্রোম্বাসে। আর ভেনাসেও হলো লাইন অফ জোন থাকে না, কোথায়? পোস্টমর্টেম ক্লোডে থাকে না আর কি। এছাড়া আছে থ্রোম্বাস কি কাকে বলতেছি আমরা? যদি ভেইনের মধ্যে হয় থ্রোম্বাস বেশি, ব্লাডের এই যে তৈরি হলো কি বলে, ব্লাড কনস্টিটিউয়েন্ট থেকে যে ব্লাডের জিনিসপত্রগুলো দিয়েই যে একটা কি বলবো ক্লট মতো তৈরি হয় আর কি, সেটাই হলো থ্রোম্বাস। আর্টেরিয়াল হয়, ভেনাস হয়, সেটা ব্লাড কনস্টিটিউয়েন্ট দিয়েই তৈরি হয় আর কি। কার্ডিয়াক চেম্বারেও সে তৈরি হতে পারে, এমনকি ফ্লোয়িং ব্লাডের মধ্যে। এটাতে কী কী হতে পারে? ফেট কি এগুলো থ্রোম্বাসের? প্রোপাগেশন, এম্বোলাইজেশন, রেজলিউশন, অর্গানাইজেশন, রিক্যানালাইজেশন, এই কটা। আচ্ছা, এবার আসি কয়েকটা উদাহরণ। এই যে হাইপার সেন্সিটিভিটির একটা প্রশ্ন অবশ্যই হবে, ইমিউনোলজি থেকে একটা প্রশ্ন ইমিউনোগ্লোবিন, একটা প্রশ্ন হলো হাইপার সেন্সিটিভিটি। আর কিছু যদি না পড়েন এই দুইটা প্রশ্ন পড়ে যাবেন। টাইপ অফ দ্য হাইপার সেন্সিটিভিটি, টাইপ 1 কোনগুলো, টাইপ 2 এর উদাহরণ কোনগুলো? টাইপ 1 কোনগুলো? এই যে ফুড পয়জনিং, পেনিসিলিন, তারপরে হলো যত কজ আছে সবগুলো একবার করে পড়ে নেবেন। হ্যাঁ, তারপরে এই যে কি বলে আর্টিকারিয়া, অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাজমা, হে ফিভার সব। টাইপ 2 এই যে ব্লাড ট্রান্সফিউশন, এরিথ্রোব্লাস্টোসিস, ফিটালিস, হেমোলাইটিক এনিমিয়া, হেমোথ্রম্বোসাইটিক, এগুলো সবগুলোর উদাহরণগুলো এগুলো লাগবে। টাইপ 3 এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো অ্যালার্জিক অ্যালিপিলিটিস, যেটা ফার্মার্স লাং বলি আমরা। এছাড়া এই যে আচ্ছা, এখানে এবিও ইনকম্পেটিবিলিটি, ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন কিন্তু টাইপ 2, এটা পরীক্ষার প্রশ্ন আসে। এছাড়া টাইপ 3 এর মধ্যে এসএলই আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এগুলো। টাইপ 4 এর মধ্যে আমরা জানি যে টিউবারকুলিন টেস্ট আছে, টিউবারকুলিন টেস্ট, এগুলো পরীক্ষার প্রশ্ন আসে। এছাড়া টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস। সো সবগুলোর উদাহরণ এখানে সুন্দর করে দেওয়া আছে, এক্সাম্পলগুলো একবার করে মুখস্থ লাগবে না, এর বেশি লাগে না এখানে সাধারণত। আচ্ছা, এই যে ইমিউনো ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এটা থেকে আমাদের পরীক্ষার প্রশ্ন আসে, টি সেল ডেফিসিয়েন্সির কারণে কোন কোন ডিজিজ হয়, এগুলো লাগে। আমাদের সময় এটা থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসছিল, কিন্তু দুঃখের বিষয়ে আমি এটা মুখস্থ রাখতে পারি না। এটা আপনারা পড়বেন, একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন, আর বাকিগুলো লাগে না। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি পড়তে পারেন, কিন্তু সেরকম পরীক্ষা প্রশ্ন আসে না। আচ্ছা, এখানে আর একটু কথা, এই যে এম্বুলাস সম্বন্ধে একটু কথা, ইনফেকশন সম্বন্ধে, শক সম্বন্ধে কথাবার্তা আমরা একটু বলবো। আচ্ছা, এম্বোলিজম কাকে বলতেছি একটু পরে, একটু আগেই আমরা দেখলাম, যদি থ্রোম্বাস তৈরি হয়, সেই থ্রোম্বাসই হোক অথবা কোনো লিকুইড হোক অথবা যদি গ্যাস হোক, এক জায়গা থেকে ব্লাডের কনস্টিটিউশন তৈরি হয়ে কোন বডির অন্য জায়গায় যে ওই সার্কুলেশন দিয়ে একসাথে জমা হলো, সেটাকেই বলতেছি আমরা এম্বোলিজম। থ্রোম্বাসগুলোই সাধারণত এম্বোলিজম হয়, অর্থাৎ একটু আগে ব্লাড কনস্টিটিউশন যেটা দেখলাম তৈরি হয়, সেটাই যে বিভিন্ন জায়গায় বসে থাকে, সেটা তখন এম্বোলিজম হবে। সিস্টেমিক থ্রোম্বো এম্বোলিজম লেফট ভেন্ট্রিকলে তৈরি হতে পারে। কোথায় কোথায় তৈরি হতে পারে সিস্টেমিকে? লেফট ভেন্ট্রিকলে তৈরি হতে পারে, হ্যাঁ, এট্রিয়ামে তৈরি হতে পারে। এছাড়া পালমোনারি এম্বোলিজম তৈরি হতে পারে, সেটা ভেইন থেকে চলে আসবে, ভেইন থেকে এসে যেমন লেগের ভেইনগুলো থেকে ইনফেরিয়র ভেনা কেবা হয়ে হার্টের এট্রিয়ামে চলে আসবে, সেই হার্টের এট্রিয়াম থেকে লাংসের মধ্যে চলে যাবে, সেইটার নামই হলো পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার হয় কী কী? সাপোজ এই পালমোনারি এম্বোলিজমই পেশেন্টের আগে একটা ডিপ ভেন থ্রোম্বোসিস থাকবে, তবে পালমোনারি এম্বোলিজম যদি ছোটো হয়, হ্যাঁ, কিছুই সমস্যা হয় না। হ্যাঁ, আর যদি একদম পালমোনারি ভেইন মানে কি রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভেইনে যে অক্লুশন যদি করে, একদম সাডেন ডেথ হয়ে যাবে পুরোপুরি যদি অক্লুশন করে। এছাড়া কল পালমোনারি হয়। এছাড়া মেডিয়াল সাইজ আর্টারি যদি লাংসের মধ্যে অবস্ট্রাকশন করে থাকলে লাংসের মধ্যে ইনফার্কশন হয়। ফ্যাট এম্বোলিজমের কিছু ক্লিনিক্যাল ফিচার, যদি প্রথমে এই যে কী বলে মাইক্রোস্কোপিক ফ্যাট গ্লোবিউল
হেমোপয়েটিক ম্যারো এলিমেন্ট যদি সার্কুলেশনে চলে যায় তখনই ফ্যাট এম্বোলিজম হয়, অর্থাৎ ফ্যাটগুলো যদি সার্কুলেশনের মধ্যে। তো উদাহরণ লাগে যেমন পায়ের ফ্র্যাকচার হলো, বোনস হলো, এই যে ফ্র্যাকচার মধ্যে লেগ হলো বা কোনো এডিপোস টিস্যুতে ট্রমা হলে এই ফ্যাট পার্টিকেলগুলো সার্কুলেশনের ভিতরে যদি চলে যায় সেগুলোই হলো ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বোলিজমের কী কী ক্রাইটেরিয়া আছে, এটা সিনারিও হিসেবে পরীক্ষার প্রশ্ন আসে। র্যাশ হয়, এনিমিয়া হয়, নিউরোলজিক্যাল ফিচার হয়, থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, পালমোনারি ইনসাফিসিয়েন্সি হয়। 1 থেকে 3 দিন পরে পেশেন্ট ডিসনিয়া, টেকিপনিয়া, হার্ট রেট বেশি, ডেলিরিয়াম, কমা এগুলো নিয়ে আসে। তো এরকম একটা সিনারিও দেবে, একটা ছেলে 3 দিন আগে হাত পা ভেঙে গেছে কোনো একটা ট্রমার কারণে, হঠাৎ পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলো, অ্যানিমিয়া নিয়ে আসলো, থ্রোম্বোসাইটোপেনিয়া তার ইয়াতে দেখা যাচ্ছে ব্লাড পিকচারে। ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হলো ফ্যাট এম্বোলিজম। 3 দিন পরে আসবে কিন্তু এরকম একটা হিস্ট্রি থাকে। আচ্ছা, ইনফাকশনের উদাহরণটা পড়লেই হবে। রেড ইনফ্যাক্ট আর পেল ইনফ্যাক্ট কাকে বলতেছি আমরা? ইনফ্যাক্ট কাকে বলি? একটা আর্টারি যদি অক্লুশন হয়ে যায়, সেই আর্টারিটাতে আর্টারির ডিস্টালি যে টিস্যুটার মধ্যে সার্কুলেশন কমে গেলে যে অবস্থাটা তৈরি হয় সেটাই হলো ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট কয় ধরনের আছে? আমরা সাধারণত রেড ইনফ্যাক্ট এবং পেল ইনফ্যাক্ট বলতেছি। আর আরেকটা ইনফ্যাক্ট উদাহরণ আছে কোয়াগুলেটিভ এবং লিকুইফেক্টিভ। ব্রেইন ছাড়া সবগুলো ইনফ্যাকশন হলো কোয়াগুলেটিভ, হ্যাঁ। আর ব্রেইনের ইনফ্যাক্ট এবং সেপটিক ইনফ্যাকশন সেগুলো হলো লিকুইফেক্টিভ। তো 5 উদাহরণ পরীক্ষায় প্রশ্ন আছে লিকুইফেক্টিভের উদাহরণ। লিকুইফেক্টিভ উদাহরণ হলো ব্রেইন আর হলো সেপটিক ইনফ্যাকশন। তো রেড ইনফ্যাক্ট ডিউ টু ভেনাস অক্লুশনের কারণে রেড ইনফ্যাক্ট হয়। রেড ইনফ্যাক্ট কিন্তু ভেনাস অক্লুশনের কারণে, লাংস, ব্রেইনস, ওভারি, স্মল ইন্টেস্টাইন। আর হোয়াইট ইনফ্যাক্ট হলো হার্ট, কিডনি, স্প্লিনের কারণে হোয়াইট ইনফ্যাক্ট। রেড কেন? যদি ব্লাস ড্রেনেজ হতে না পারে তখন ওখানে যে ইনফেকশন তৈরি হবে সেটাই। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া ফ্যাক্টর এফেক্টিং কী কী ওগুলো একটু পড়ে নিলেই ভালো। শক থেকে আমি বলবো এখান থেকে আমাদের কিছু না পড়তে, আমি দ্বিতীয় চ্যাপ্টার বেলি ল্যাবের পড়াই দিছি সেখান থেকেই। এটা হলো ইয়ার শক, কী বলে আমাদের কি বলতেছি, আমাদের যে রবিন্সের বই আছে সেইখানকার শক। তো সেখানকার শকটা আমাদের পরীক্ষা প্রশ্ন আসে না। আমাদের 4-5টা শকের ক্লাসিফিকেশন শুধু আমি বলে দিয়েছি ইয়াতে আমাদের বেরিয়ে যাবে, সেখান থেকে পড়তে হবে। আচ্ছা, এবার একটু এই যে ক্যালসিফিকেশন থেকে পড়াশোনা, কিছুই লাগবে না। 2 ধরনের ক্যালসিফিকেশন আছে। ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশন, অর্থাৎ যে কোনো টিস্যু যদি মরে যায় সেখানে যে ক্যালসিফিকেশন হয় সেটাই হলো ডিস্ট্রোপিক ক্যালসিফিকেশন। সেটার একটু এক্সাম্পলগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে। কোথায় কোথায় হয়? তো ডেড টিস্যু, যেমন এই যে টিউবারকুলার লিম্ফ নোডসের মধ্যে হয়, এখানে হার্ট ভাল্ব বলছে, অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ভাল্ব এগুলোতেই কিন্তু হয়। আর হলো মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হাইপার ক্যালসিমিয়ার কারণে যেসব হয়। শুধু উদাহরণগুলো একটু পড়বেন, যেমন ব্রেস্ট ক্যান্সার, প্যাগেস ডিজিজ, এছাড়া সার্কোইডোসিস, উইলিয়াম সিনড্রোম, এছাড়া রেনাল ডায়ালিসিস, রেনাল ফেলোজ, টিকসিনো দেওয়া, মিল অ্যালকালি সিনড্রোম, তারপরে হলো এগুলোতে হাইপার ক্যালসিমিয়া হয়, সেটার কারণে ক্যালসিফিকেশন হয়, সেইটাই হলো মেটাস্টেটিক ক্যালসিফিকেশন। এটা রবিন্সের বই, একটু দেখে নেবেন। আচ্ছা, ইনফ্যাকশন আমরা একটু আগেই যে পড়লাম কোয়াগুলেটিভ, লিকুইফেক্টিভ এবং কোয়াগুলেটিভ এর উদাহরণ, সেটা আমরা পড়েই নিয়েছি। যারা চান এইখান থেকে বক্সটা একটু পড়তে পারেন। এখান থেকে একটা প্রশ্ন হয়, এই আমরা যে পড়লাম সেই পেজটা থেকেই একটা প্রশ্ন হয়। ফ্যাট নেক্রোসিস সম্বন্ধে এখানে যে কতটুকু ফিব্রিনাল নেক্রোসিস সম্বন্ধে কিছু কথাবার্তা দেওয়া আছে, এগুলো একটু পড়ে নিতে পারেন। এবার আসি জেনেটিক্স সম্বন্ধে 2-1 কথা। অটোসোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার্স, জাস্ট নামটুকু বলবেন যে অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজগুলোর নাম কী কী, এগুলো আমি কিছু বলতেছি না, পরীক্ষা প্রশ্ন আসবে। পলিসিস্টিক কিডনি ডিজিজ, নিউরোফাইব্রোম্যাটোসিস, হেরিডিটারি স্প্লিনোসাইটোসিস এগুলো। তারপরে এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের উদাহরণ, তারপরে অটোসোমাল রিসেসিভ ডিজিজের উদাহরণ। তো এখানে একটু আমি করে দেওয়া যে হেমাটোলজিক্যাল সব ডিজিজগুলো অটোসোমাল রিসেসিভ except hereditary স্পেরোসাইটোসিস অ্যান্ড ভন উইলিয়ামস ডিজিজ এবং হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জাইক্টেশিয়া। আর কিডনি ডিজিজ যতগুলো আছে সবগুলোই অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, শুধুমাত্র পলিসিস্টিক কিডনি ডিজিজ বাদে। তো আমি একটা ডিজিজ মনে রাখি এভাবে, শুধু ইম্পর্টেন্টগুলো মনে রাখলেই হবে। অটোসোমাল ডোমিনেন্টগুলোতে দেখবেন সবগুলোতে টিউমারের মতো একটা ব্যাপার, এই যে পলিপোসিস কোলাই, তারপরে হাইপার কোলেস্ট্রোমিনিয়া, তারপরে হলো পলিসিস্টিক কিডনি ডিজিজ, নেউরোফাই, এগুলো সব টিউমার কিন্তু। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এই ডিজিজগুলো মোটামুটি সবগুলোই টিউমার টাইপ আর কি, সেগুলোতে অটোসোমাল ডিজিজ। তবুও কষ্ট করে সবগুলো উদাহরণ মনে রাখতে হবে। আমি এখানে যে গোছাই দিচ্ছি এটা থেকেই প্রশ্ন হবে সবগুলো। এছাড়া এখানে দেখেন যে ক্রাইটেরিয়া ফর অটোসোমাল ডোমিনেন্ট, পরীক্ষা প্রশ্ন আসে না, একবার রিডিং দেবেন তবুও।
ক্রাইটেরিয়া ফর অটোসোমাল রিসেসিভ এগুলো পরীক্ষা আসে না। এক্সলিং রিসেসিভ ডিসঅর্ডারের কিছু এক্সাম্পল আছে। অ্যাডেনো লিউকোডিস্ট্রফি, বেকার ডিজিজ, কালার ব্লাইন্ড, তাছাড়া কমপ্লিট টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, এগুলো G6PD, হিমোফিলিয়া A and B, এগুলো একটু পড়বেন। ক্রাইটেরিয়াগুলো পরীক্ষায় আসে না, এক্সাম্পলগুলো আমি ওইভাবে বলবো না। এছাড়া ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি এর কারণে কোন কোন ডিজিজ, এটা এই যে এইটা আসে কোন ডাউন সিনড্রোমের ইয়েটি কী কী, কোন কোন ক্রোমোজোমের মধ্যে কী ঘটনাটা ঘটে। 46XX21 তার হলো জেনোটাইপটা। এডওয়ার্ড সিনড্রোম 47XX+18। জাস্ট নামগুলো একটু করে পড়ে নেবেন, ইয়াগুলো একটা প্রশ্ন আসতেই পারে যে কোনোভাবে। এছাড়া এখানে ডাউন সিনড্রোম এবং টার্নার সিনড্রোমের ফিচার আলাদা আলাদা হয়ে, যদি দুইটা কনফিউজিং, দুইটা একটু সুন্দর করে একসাথেই গোছায় দেওয়া আছে। যারা চান একবার রিডিং দেবেন। ডাউন সিনড্রোম থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে, দুইটাই, এই যে এটাও ডাউন সিনড্রোম এবং ক্লিনফিল্টারের দুইটা পাশাপাশি দেওয়া আছে। এছাড়া ক্লিনফিল্টার সিনড্রোম, আচ্ছা ডাউন সিনড্রোম এবং টার্নার সিনড্রোম এই দুইটার পার্থক্য দেওয়া আছে। টার্নার সিনড্রোম 45X0। এবার আসি টার্নার সিনড্রোমের কিছু আর কি ক্রাইটেরিয়া, এগুলো দেখতে সেটা একবার এখান থেকে রিডিং দেবেন, এগুলো লাগে না পরীক্ষায়। তো এই এতটুকু জেনেটিক্স উদাহরণগুলো পড়লেগুলো অনেক পড়া কম না। এছাড়া নিওপ্লাজমের ডেফিনিশনটা চাইলে পড়তে পারেন, একটা যে ডেফিনিশন আছে ওটা পড়লে না পড়লে নাই। যেটা লাগবে সেটা হলো যে অ্যানাপ্লাসিয়া কি, তারপরে ডিসপ্লাসিয়া কি, তারপরে হলো ক্রাইটেরিয়া অফ দ্য মেলিগন্যান্ট সেল কি। আমি ধমধম করে বলে যাব, সেই কটা পড়লেই হবে। অ্যানাপ্লাসিয়া মানে কি? অ্যানাপ্লাসিয়া হলো শিশু ক্যান্সার। এটা ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, লস অফ ডিফারেন্সিয়েশন মানে কি? লস অফ ডিফারেন্সিয়েশন মানে হলো ল্যাক অফ ডিফারেন্সিয়েশন শব্দটার অর্থ হলো, অর্থাৎ ভালো সেল এবং টিউমার সেলের মধ্যে পার্থক্য এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ক্যান্সারের প্রি স্টেজ। লস অফ ওরিয়েন্টেশন, লস অফ পোলারিটি, অ্যাডহেসিভনেস এবং লস অফ কোহেসিভনেস, এগুলি নিউক্লিয়ার এবং সাইটোপ্লাজম রেশিওগুলো অল্টার্ড হয়। এই ক্রাইটেরিয়াগুলো একবার করে মনে রাখতে হবে। ডিসপ্লাসিয়া ডিসঅর্ডার গ্রোথ, এটার নামই হলো ডিসঅর্ডার গ্রোথ, এইভাবেই পড়ে। প্লিওমরফিজম মানে সেলগুলি বিভিন্ন ধরনের হয়। হাইপারক্রোমাটোসিস মানে সেলগুলো যদি স্টেইন করা যায় বেশি করে কালার নেয়, সেগুলো হলো হাইপারক্রোমাটোসিস। এছাড়া এটা প্রিমেলিগন্যান্ট কন্ডিশন এবং এটা অবশ্যই একটা রিভার্সিবল কন্ডিশন, পরীক্ষায় প্রশ্ন আসে। একটা মেলিগন্যান্ট সেল কীরকম হবে? মেলিগন্যান্ট সেল ডিফারেন্সিয়েশনটা লস হয়ে যায়, অর্থাৎ একটা ভালো সেল আর টিউমার সেলের মধ্যে পার্থক্য, এইটাই হলো ডিফারেন্সিয়েশন। এছাড়া অ্যানাপ্লাসিয়ার একটু ক্রাইটেরিয়া বললাম, সেগুলো থাকবে। এবং টিউমার সেল বেশি বাড়ে, লোকালি ইনভেশন হয়, এছাড়া ডিস্টেন্ট মেটাস্টাসিস হয়, এনক্যাপসুলেশন থাকে এবং এগুলি সবসময় ফ্যাটাল হয়। এখানে বিনাইন আর মেলিগন্যান্ট টিউমার, বিভিন্ন টিউমারের নাম দেওয়া আছে, টেবল নাম্বার 7.1 ইয়াতে দেওয়া আছে। এটা হলো রবিনসে। যেমন ব্লাড ভেসেলের বিনাইন টিউমারের নাম হেমানজিওমা, ব্লাড ভেসেলের মেলিগন্যান্ট টিউমারের নাম হলো এনজিওসার্কোমা। মেজোথেলিয়াম থেকে কি বলে বিনাইন ফাইব্রাস টিউমার, মেজোথেলিওমা হলো মেলিগন্যান্ট টিউমারের নাম। বেজাল সেল কার্সিনোমা সবসময় মেলিগন্যান্ট হয়। সো এই বক্সটা, এইটা এবং এইটা বিনাইন এবং মেলিগন্যান্ট সেলগুলোর পার্থক্য একটু করে মনে রাখতে হবেন। টিউমার যদি ওমা থাকে সাধারণত সেগুলো সব বিনাইন হয় এক্সেপ্ট মেলিগন্যান্ট লেডিসাসি, অর্থাৎ এই যে মেলানোমা, মেজোথেলিওমা, লিম্ফোমা, গ্লায়োমা, ডিসজার্মিনোমা, হ্যাপাটোমা এবং সেমিনোমা, এগুলো বাদে, এগুলো যদিও ওমা আছে তবুও এগুলো মেলিগন্যান্ট টিউমার, এগুলো একটু মনে রাখা ভালো। আচ্ছা, প্রি মেলিগন্যান্ট কন্ডিশন অবশ্যই আপনারা একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, একদম এখান থেকে শুরু করে সব কটার নাম পড়বেন। জেরোডার্মা পিগমেন্টোসাম, সোলার কেরাটোসিস স্কিনে আছে। এছাড়া সবগুলো বিনাইন টিউমারের একটা প্রি মেলিগন্যান্ট কন্ডিশন। এছাড়া সব হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া এগুলো হলো আমাদের সময় এবার আসছিল ব্রেস্টের মধ্যে যে ব্রেস্ট ডিজিজ একটা ছিল, কি বলে প্যাগেজ ডিজিজ, সেই প্যাগেজ ডিজিজটা পেরিমেলিগন্যান্ট কন্ডিশন কিনা। প্যাগেজ ডিজিজ কিন্তু একটা পেরিমেলিগন্যান্ট কন্ডিশন এবং আসলে ওটা মেলিগন্যান্ট। সো এগুলোর সবগুলোর নাম দেওয়া আছে, একবার করে দয়া করে রিডিং দেবেন, এটা আমি কিছু বললাম না। আচ্ছা, এছাড়া মাউথের মধ্যে কী আছে, স্টোমাকের মধ্যে যেমন ক্রনিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস, আলসার ডিউ টু এস পাইলোরি, এছাড়া পার্নিসিয়াস এনিমিয়া, অ্যাডোমেটাস পলিপ, সব গুরুত্বপূর্ণ, যেটা সবগুলো একটু করতে হবে। এক্সপেলিয়েটিভ সাইটোলজি কোন জায়গায় করা হয়, এটা এমএসএ পরীক্ষা আসে আমাদের। এক্সপেলিয়েটিভ সাইটোলজি মানে যেগুলো থেকে সেল সেক্রেশন হয়, সেলগুলো খুলে আসে, সেই সেলগুলো নিয়ে পরীক্ষা করলেই হয়ে যাবে, সেটার নাম এক্সপোলিয়েটিভ সাইটোলজি।
যেমন সার্ভিক্যাল ক্যান্সার, ইউরিন ক্যান্সার, অর্থাৎ যেখান থেকে সেক্রেশন হয়, সার্ভিক্স, ইউটেরাস, ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন সেক্রেশন হয়, লাংসের সেক্রেশন আছে, স্টোমাক থেকে সেক্রেশন আছে, ওই সেক্রেশনটাকে সেল নিয়ে পরীক্ষা করার নামই হলো এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এই বক্সটা 100% ধরেই নিতে পারেন যে একটা প্রশ্ন হয়েই গেছে। টিউমারের কি বলে টিউমার মার্কার, এই যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে সিইএ কি বলে কার্সিনো এমব্রায়োনিক পূর্ণি কোথায় হয়, কোলন, প্যানক্রিয়াস, লাং, স্টোমাক, একটা কথাও বাদ দেওয়া যাবে না। CA19-9 কোলন ক্যান্সারে হয়, তারপর CA125 ওভারিয়ান ক্যান্সারে হয়, তারপরে হলো CA15-3 ব্রেস্ট ক্যান্সারে পাওয়া যায়, ওভারিয়ান ক্যান্সারে তাহলে CA125 ব্রেস্ট ক্যান্সারে, CA19-9 হলো কোলন ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সারে হয়। এছাড়া এই কী বলে আলফা ফিটোপ্রোটিন হয় হলো লিভার ক্যান্সারে, হ্যাঁ, নন সেমিনোটোমাস জার্ম সেল টিউমার অফ দ্য টেস্টিসে হয়। এগুলি সবগুলো টিউমার মার্কারগুলো পড়ে নিতে হবে। চাইল্ডহুড টিউমার সম্বন্ধে একটু করে পড়বেন, 4 বছরের নিচে কোনগুলো, 5 থেকে 9 বছর, 10 থেকে 14 বছরের সময় কোনগুলো হয়, যেমন লিউকেমিয়া, রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, হেপাটোমা, উইন্স টিউমার, এগুলো হয়, পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে ফ্যামিলিয়াল ক্যান্সার কী কী আছে, CA ব্রেস্ট, CA ওভারি, CA ব্রেইন, CA কোলন, CA এটা একটা মেলানোমা, এগুলো। এছাড়া লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কোনগুলো আছে, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার মানে এগুলো মেটাস্টেসিস সাধারণত হয় না। অ্যামিলোব্লাস্টোমা, এর পরীক্ষা প্রশ্ন আসে, অ্যামিলোব্লাস্টোমা, বেসাল সেল কার্সিনোমা, ক্রেনিওফ্যারেঞ্জিওমা, কার্সিনোয়েড টিউমার, ডিপ সিটেড ফাইব্রোমেটোসিস, গ্লায়োমা, তারপরে হলো মার্জুলিন আলসার, এগুলো একবার করে পড়বেন। হরমোন প্রডিউসিং টিউমার, আচ্ছা এটা ইয়াতে কি বলে আমাদের এই যে এখানে একটা আছে বক্স আছে, কোন কোন হরমোন কোন কোন টিউমারে কী হরমোন, যেমন হাইপার ক্যালসিমিয়া কোন কোন টিউমারে তৈরি হয়, লাংস টিউমারে, ব্রেস্ট টিউমারে, রেনাল কার্সিনোমাতে, অ্যাডাল্ট টিসেল লিউকেমিয়াতে হাইপার ক্যালসিমিয়া হয়। এছাড়া যেমন এই যে হাইপোগ্লাইসিমিয়া, ওভারিয়ান ক্যান্সার, ফাইব্রোব্লা, এগুলোতে তৈরি হয়। তো এই বক্সটা একটু এখানে মডিফাইড করে লেখা, হরমোন প্রডিউসিং টিউমার যেমন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমা, CA প্রেস্টেট, হরমোন কী বলে এগুলো হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, আর এগুলো হলো হরমোন সেক্রেটিং টিউমার। হরমোন ডিপেন্ডেন্ট টিউমারগুলো একটু নাম মুখস্থ রাখা ভালো। হরমোন সেক্রেটিং টিউমার প্যারানিউপ্লাস্টিক সিন্ড্রোমে আমরা একটু আগে দেখলাম যে হরমোনগুলো তৈরি হয়, সেগুলো তো আছেই। এছাড়া অ্যান্ড্রোজেনিক টিউমার অফ ওভারি, এগুলো হলো হরমোন সেক্রেটিং টিউমার। এছাড়া অ্যাডেনোমা অফ ফিওক্রোমোসাইটোমা, অ্যাডেনোমা অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, এছাড়া এগুলো থেকে হরমোন তৈরি হয়। এছাড়া ইনহেরিটেড ক্যান্সার সিনড্রোম, অটোসোমাল ডোমিনেন্ট, এটা পরীক্ষা প্রশ্ন আছে, অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ কোনগুলো থেকে ক্যান্সার হয়, নামগুলো একটু মুখস্থ পড়ে নেবেন। বিশেষ করে যে নিউরোফাইব্রোমেটোসিস, তারপরে ফ্যামিলিয়াল রেটিনোব্লাস্টোমা, এগুলো কিন্তু অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ। অটোসোমাল রেজিস্ট্যান্স সিনড্রোম, ডিফেক্টিভ ডিএনএ রিপেয়ারের কারণে এইসব ডিজিজ তৈরি হয়, পরীক্ষা প্রশ্ন আসে না। এই যে যেটা দেখালাম যে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমে কোন কোন ক্যান্সারে কোন কোন ইয়েগুলো বাড়ে আর কি, হরমোনগুলো বাড়ে। CA ব্রেস্টের মধ্যে হাইপার ক্যালসিমিয়া হয়, ডিসঅর্ডার অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল নার্ভ সিস্টেম হয়, এছাড়া ডার্মাটোমাইসাইটিস হয়। তারপর লাং ক্যান্সারের মধ্যে কুশিং সিনড্রোম, ADS সিয়াদ বলে এটাকে, সিনড্রোম অফ ইনক্রিজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ADS সেক্রেশন, এছাড়া কার্সিনোয়েড সিনড্রোম, এই সিনড্রোমগুলো হয় লাং ক্যান্সারের মধ্যে। সো এগুলো হাইপোগ্লাইসিমিয়া কোন কোন ক্যান্সারের মধ্যে হয়। তো এই বক্সটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোমের এই বক্সটা মুখস্থ করতে হবে, সহজ আলাপ। কার্সিনোজেনেসিস, এছাড়া এটা থেকে একটু প্রশ্ন আসে, বেরি ল্যাবেও আছে, আয়োনাইজিং রেডিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, বেরি ল্যাবে জিততে আছে, আমি এখানে লিখে রাখছি। এই যে এখানে BCSও পরীক্ষা আসে যে আয়োনাইজিং রেডিয়েশনের কারণে কোন কোন ক্যান্সার হয়, থাইরয়েড ক্যান্সার হয়, লিউকেমিয়া, লিম্ফোমা এবং ব্রেস্ট, আলট্রাভায়োলেট রের কারণে কোন কোন ক্যান্সার হয়, এছাড়া মাইক্রোবায়োলজিক্যাল কারণে কোন কোন ক্যান্সার হয়, DNA ডিফেক্টিভের কারণে কোন কোন ক্যান্সার হয়। বিশেষ করে এগুলো কিন্তু পরীক্ষা আসবে আয়োনাইজিং এবং আলট্রাভায়োলেট রেডিয়েশনের কারণে। অ্যান্টিটিউমার ইমিউনিটি দেয় কোন কোন সেল, লাগে না পরীক্ষা প্রশ্ন সেরকম। আর ক্যান্সার ক্যাকেশিয়ার কারণ কি, খায় না। এছাড়া টিউমার নেক্রোটাইজিং ফ্যাক্টর, ইন্টারলিউকিন, গামা টামা, এগুলো। কার্সিনোমা সবগুলোই সাধারণ, কোনগুলো যে কোনো সাধারণত কার্সিনোমা সবগুলোই সাধারণত স্প্রেড হয় লিম্ফেটিক সাইটে, এক্সেপ্ট HE's হিতে এইচতে হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, ইতে এমব্রায়োজেনিক কার্সিনোমা বা এমব্রায়োনাল কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, রেনাল সেল কার্সিনোমা, কোরিও কার্সিনোমা এবং পোস্টেটিক কার্সিনোমা, এগুলো হয় হেমাটোজেনাস রুট। যেগুলো কার্সিনোমা তথাপি ওগুলো হেমাটোজেনাস রুটকে চুজ করে ফর মেটাস্টাসিস। আর সার্কোমা হলো হেমাটোজেনাস রুটে সাধারণত হয় কি বলে ট্রান্সফার হয়, কিন্তু এক্সেপ্ট এই কটা
সাইনোভিয়াল সার্কোমা, এপিথেলিয়াল সার্কোমা, মেলিনিয়ান ফাইব্রাস হিস্টোসাইটোমা, এছাড়া লিম্ফ্যাঞ্জিওসার্কোমা এবং অ্যাঞ্জিওসার্কোমা, এগুলো সার্কোমা কিন্তু এগুলো ব্লাড দিয়ে হয় না, এগুলো হয় লিম্ফেটিক দিয়ে। সার্কোমা সাধারণত ব্লাড দিয়ে হয়, এগুলো বাদে। আচ্ছা, কোথায় কোথায় ক্যান্সার মেটাস্টাসিস হয় একবার রিডিং দিলেই হবে। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ, বনি মেটাস্টাসিস হয় কাদের? থাইরয়েড, ব্রেস্ট, লাং, কিডনি এবং প্রোস্টেট। টিউমার মেটাস্টাসিস টু স্কিন, ব্রেস্ট, লাং, কিডনি, কোলন, ওভারি। অস্টিওলাইটিক অর্থাৎ বোন ক্ষয়ে যায়, এক্সরের মধ্যে দেখা যায় যে বোন ক্ষয়ে গেছে। কোন কোন ক্যান্সার মেটাস্টাসিস হলে? কিডনি, থাইরয়েড, লাং, জিআইটি, ব্রেস্ট। আর বোন প্রডিউসিং টিউমার কোনগুলো? যেসব টিউমার হলে বোনসের মধ্যে মনে হচ্ছে বোন তৈরি হয়েছে, সেটা হলো প্রোস্টেট, ব্রেস্ট, সেমিনোমা, কার্সিনোমা এবং নিউরোজেনিক টিউমার। হাউ টিউমার ক্যান এসকেপ সার্ভাইলেন্স, এগুলো পরীক্ষা প্রশ্ন আসে না, আপনারা একবার রিডিং করে নিবেন। কজেস অফ কার্সিনোজেনেসিস পরীক্ষা প্রশ্ন আসে না, আপনারা একটু পড়ে নিতে পারেন। এই যে এখানে একটা পেজ আমি আপনাদের কাজের জন্য দিয়েছি, ফিক্সেটিভ, অর্থাৎ একটা টিস্যু আমি বায়োপসি নিছি, সেই বায়োপসি টিস্যুটা আমি হিস্টোপ্যাথোলজি করব। করার জন্য সেই বায়োপসি টিস্যুটাতে আমি কিছু, যেমন ফরমালিন দিই, ফরমালিন দিয়ে আমরা রাখি, এছাড়া নর্মাল স্যালিন দেওয়া হয়, এছাড়া আরও অনেক কিছু দিয়ে সেই টিস্যুটাকে প্রিজার্ভ করা যায়। সেই টিস্যুটার নাম, সেই প্রিজার্ভেশনটার নামই হলো ফিক্সেটিভ। সো ফিক্সেটিভ কী কী আছে এখান থেকে এফসিপিএসে একটা প্রশ্ন হয়, সেটা আপনারা একটু নিজে পড়ে নেবেন। যাদের ম্যাট্রিক্স বই আছে 189 পেজে দেওয়া আছে, আমার কাছে এটা আপাতত নাই, ওটা আপনাদের বাসার কাজ, নিজে নিজেই করবেন দয়া করে। এছাড়া অনকোজেনেসিসের জন্য টিউমার কিছু এই যে জিন দায়ী আর কি, টিউমার সেই জিনগুলো সম্বন্ধে একটু প্রশ্ন আছে, জেনেটিক টিউমার নামেও সেগুলো প্রশ্ন আছে। যেমন এই যে BRCA, এগুলো কিন্তু ব্রেস্ট টিউমারের জিন। এছাড়া P53, তো এগুলো বেশি একটা প্রশ্ন পরীক্ষা পড়া লাগবে না, আপনারা শুধু পড়তে পারেন। আচ্ছা, এটা আমরা বেরি লেবেও আছে, ওখান থেকে আমরা একটা বলে দেবো কোন কোন মিউটেশনের কারণে কোন কোন ক্যান্সার হয়। যেমন সোমাটিক অ্যান্টিজেন কী বলে, APC জিন, সেটা সোমাটিক মিউটেশনের কারণে এই ক্যান্সার হয়। এই এছাড়া BRCA1 এগুলো, তারপরে P53 জিন, এগুলো মিউটেশনের কারণে কী কী ক্যান্সার হয় সেগুলোর একটা এক্সাম্পল। সো এটা লাগে না আমাদের পরীক্ষায়। তো এতটুকুই, একটু দ্রুতই বলা হয়ে গেল। যেগুলো যিনি মুখস্থ সেগুলো একটু দয়া করে মুখস্থ করে নেবেন। এই কটা এতটুকু পড়লে প্যাথোলজি ইনশাল্লাহ হবে, এই যা আছে সব কটাই হয়ে যাবে, ইমিউনোলজিও হয়ে যাবে, একটু ধৈর্য ধরে পড়বেন। আর সিস্টেমিক প্যাথোলজি সম্বন্ধে একদিন বলে দিলেই হবে। মোটামুটি 12টা ডিজিজ পড়লে 12টা কোশ্চেন পাওয়া যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।